ওয়েলকাম স্টুডেন্টস। এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান থেকে আলো অধ্যায়ের অন্তর্গত আলোর প্রতিসরণ বিষয়ে আলোচনা করব। আমরা জানি স্বচ্ছ মাধ্যমে আলোকরশ্মি সরল রেখায় চলে। সরল রেখায় চলাটা আলোকরশ্মির একটা ধর্ম, কিন্তু বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে যদি আমরা বিচার করি তাহলে কিন্তু এই আলোর গতিবেগটা ভিন্ন ভিন্ন মাধ্যমের জন্য ভিন্ন ভিন্ন হয়। এর ফলে কি হয়, আলোকরশ্মি কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে যদি অপর কোনো মাধ্যমের বিভেদ তলে আপতিত হয়, এখানে মনে করছি ওপরটা লঘু মাধ্যম, নিচের এটা ঘন মাধ্যম, দুই মাধ্যমকে আলাদা করেছে এই এমএন সরলরেখা, তাহলে এমএনটা মনে হচ্ছে এই দুই মাধ্যমের বিভেদ তল। তা আলোকরশ্মি এই প্রথম মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে যদি দুই মাধ্যমের বিভেদ তলে আপতিত হয়, মাধ্যম দুটো যেহেতু স্বচ্ছ নয়, দুটো আলাদা মাধ্যম, একটা লঘু একটা ঘন, তাহলে আলোকরশ্মি যে পথে যাচ্ছিল এই ডট ডট বরাবর যদি যেত, পুরো এ ও পথে আপতিত হয়েছে, ও সি পথে চলে যাওয়ার কথা। কিন্তু যেহেতু মাধ্যমের প্রকৃতি দুটো পাল্টে গেছে, তাই আলোকরশ্মি যে পথে যাচ্ছিল বিভেদ তল থেকে অভিমুখ পরিবর্তন করলো, করে তার পথটা পাল্টিয়ে নিল। এই যে ঘটনাটা, অর্থাৎ আমরা বলতে পারি বিভিন্ন মাধ্যমে যেহেতু আলোর গতিবেগ বিভিন্ন হয়, তাই আলোকরশ্মি একটি মাধ্যমের মধ্য দিয়ে গিয়ে যখন অন্য মাধ্যমে প্রবেশ করে, সেই প্রবেশ করার সময় দুই মাধ্যমের বিভেদ তলে যদি তির্যকভাবে আপতিত হয়, এই যে মাধ্যম আর এই যে মাধ্যম, এই দুই মাধ্যমে লম্বালম্বি আপতিত হলে কিন্তু হবে না, তির্যকভাবে একটু বেঁকে যদি আপতিত হয়, তাহলে এই বিভেদ তল থেকে আলোকরশ্মিটার গতির অভিমুখটা পরিবর্তিত হয়। ওসি পথে যাওয়ার কথা ছিল, না গিয়ে ওবি পথে চলে গেল। এই যে ঘটনাটা, তাকেই বলা হচ্ছে আলোর প্রতিসরণ। এখানে এ ও আপতিত রশ্মি, ও বি প্রতিসৃত রশ্মি, এন ও এন ড্যাশ এটা হচ্ছে অভিলম্ব, ওটা হচ্ছে আপতন বিন্দু, মানে এ ও আলোকরশ্মি ও বিন্দুতে আপতিত হয়ে ও বি পথে প্রতিসৃত হয়েছে। এখন আপতিত রশ্মির সাথে অভিলম্ব যে কোণ করে তাকে আমরা বলি আপতন কোণ। ইংরেজিতে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, ইনসিডেন্স শব্দটা থেকে আই নেওয়া হয়েছে, আই, তাহলে আপতন কোণ আই। এবার ওবি পথে যেহেতু প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে ওবি রশ্মি অভিলম্ব ও এন ড্যাশের সাথে যে কোণটা করেছে তাকে বলা হবে অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন, রিফ্রাকশন শব্দ থেকে আর, মানে এখানে আপতন কোণ হচ্ছে এ ও এন, যাকে আমরা আই চিহ্ন দিয়ে প্রকাশ করি, আর প্রতিসরণ কোণ হচ্ছে বি ও এন ড্যাশ, যাকে আমরা আর চিহ্ন দিয়ে প্রকাশ করি। এবার আলোকরশ্মি কেমন মাধ্যম থেকে কোন ধরনের মাধ্যমে যাচ্ছে, এই অনুযায়ী আলোকরশ্মির গতিপথ দুরকম ভাবে পরিবর্তিত হতে পারে। প্রথমত, যদি আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তাহলে কি হবে? তাহলে আলোকরশ্মি যে পথে যাচ্ছিল পথ তো পরিবর্তন করবেই, করে অভিলম্বের কাছে সরে আসবে, এই পথ দিয়ে না গিয়ে অভিলম্বের একটু কাছে সরে আসবে। তাহলে আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যদি প্রতিসৃত হয়, প্রতিসৃত রশ্মি অভিলম্বের কাছে সরে আসে, যেখান দিয়ে যেত তার পরিবর্তে একটু কাছে সরে এসছে। তার মানে আমরা বলতে পারি এক্ষেত্রে আপতন কোণটা যতটা হবে, প্রতিসরণ কোণ কিন্তু ততটা হবে না, তার থেকে ছোট হবে। তার মানে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ আই সর্বদা প্রতিসরণ কোণ আর এর থেকে বড় হবে। এবার যদি আমরা উল্টো ভাবি, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের কথা ভাবি, ঘন মাধ্যম থেকে আলোকরশ্মি যখন লঘু মাধ্যমে যাবে তখন প্রতিসৃত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যাবে। এ ও আপতিত রশ্মি ওসি পথে যাওয়ার কথা ছিল, কিন্তু ঘন থেকে যে লঘু মাধ্যমে এলো, প্রতিসৃত রশ্মি কিছুটা অভিলম্ব যতটা কাছে ছিল তার থেকে আরো দূরে সরে গেল। তাহলে এখানে আপতিত রশ্মি এ ও, প্রতিসৃত রশ্মি ও বি, আপতন কোণ এ ও এন সেটাকে আই দিয়ে প্রকাশ করলাম, প্রতিসরণ কোণ এই টোটালটা সেটাকে আর দিয়ে প্রকাশ করলাম বি ও এন ড্যাশ।
এক্ষেত্রে যদি ছবিটা লক্ষ্য করো, আপতন কোণের থেকে প্রতিসরণ কোণ কিন্তু সবসময় বড় হবে। তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের সময় আপতন কোণ লেস দেন প্রতিসরণ কোণ, কিন্তু লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের সময় আপতন কোণ গ্রেটার দেন ছিল প্রতিসরণ কোণ। এবার আমরা এখান থেকে জেনে নেব কৌণিক চ্যুতি বলে একটা শব্দ। সেটা কি? সেটা হচ্ছে প্রতিসরণের ফলে প্রতিসৃত রশ্মি আপতিত রশ্মিটির অভিমুখ থেকে যত ডিগ্রি কোণে সরে যায়। তার মানে এই রশ্মিটার কথা যদি বিচার করি আমরা, এটা এও পথে এসে ওসি পথে যাওয়ার কথা ছিল, কিন্তু না গিয়ে ওটা ও বি পথে গেল। এইখান থেকে এত দূর চ্যুত হলো। এই যে চ্যুতি মানে এই যে কোণটা, এই টোটাল এই যে কোণটা, তাকেই বলা হচ্ছে কৌণিক চ্যুতি। তাহলে এখানে কৌণিক চ্যুতিকে আমরা ডেল্টা চিহ্ন দিয়ে প্রকাশ করব। যদি আমরা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের কথা বিচার করি, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের এটা তাহলে ডেল্টার মানটা আমরা কি করে বের করব? আমরা জানি দুটো সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, ছেদ বিন্দুর দুপাশে যে কোণ দুটো উৎপন্ন হয় সেই কোণ দুটো বিপ্রতীপ কোণ হিসাবে পরস্পর সমান হয়। এখানে এসি আর এন ও এন ড্যাশ এই সরলরেখা দুটো পরস্পরকে ছেদ করেছে। তার মানে এ ও এন এই যে কোণটা আর সি ও এন ড্যাশ এই যে কোণটা, এই দুটো কিন্তু পরস্পর বিপ্রতীপ কোণ। তার মানে আমরা বলতে পারি এ ও এন কোণ সমান সমান সি ও এন ড্যাশ কোণ বিপ্রতীপ হিসাবে সমান। তাহলে এ ও এন কোণের মান যদি আই হয়, তাহলে সি ও এন ড্যাশ কোণের মানও অবশ্যই, এই টোটালটার মান অবশ্যই আই হবে, সমান সমান আই। আবার বি ও এন ড্যাশ এর মান কিন্তু আর, সেটা আগেই প্রমাণ করেছি। তাহলে এই টোটালটা আই বলে এই টোটালটাও আই, তার মধ্যে এই ছোট্টটুকুনি হচ্ছে আর। আমি এখন বের করতে চাই কতটা চ্যুতি হলো, এই ডেল্টা। এই টোটাল বড়টার থেকে এই ছোট্টটুকু যদি বাদ দিই তাহলে এইটুকুনি পাবো, এইটুকুনি মানে এইটুকুনি। তার মানে আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে প্রতিসৃত হবে তখন কৌণিক চ্যুতি ডেল্টা সমান সমান দাঁড়াবে সি ও এন ড্যাশ এই কোণটার থেকে মাইনাস বি ও এন ড্যাশ, সি ও এন ড্যাশ পুরোটার থেকে বি ও এন ড্যাশ এইটুকুনি বাদ। তাহলে কি পড়ে রইল? সি ও এন ড্যাশ মানে একটু আগে বলেছি আই, তাহলে আই মাইনাস বি ও এন ড্যাশ মানে হচ্ছে আর। তার মানে আলোক রশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসৃত হয় তখন কৌণিক চ্যুতির মান হবে আপতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ। ঠিক আছে, এবার যদি আমরা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের ক্ষেত্রে বিচার করি তাহলে কি হবে? এক্ষেত্রেও দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে বিপ্রতীপ কোণ হিসাবে সমান। এখানে এই সরলরেখাটা আর এই সরলরেখাটা পরস্পরকে ছেদ করেছে। তার মানে এ ও এন এই যে কোণটা, এ ও এন এই কোণটা সি ও এন ড্যাশ এই কোণটার সঙ্গে সমান। সি ও এন ড্যাশ এই দুটো কোণকে, তাহলে এ ও এন ড্যাশ যদি আই হয়, সি ও এন ড্যাশ যেটা এই পার্টটুকুনি এটাও হবে আই। এবার যদি আমরা লক্ষ্য করি এখানে বি ও এন ড্যাশ এই বড় কোণটার মান দেয়া আছে আর এই ছোট কোণটার মান এইমাত্র ঠিক হলো আই। তাহলে চ্যুতি সমান সমান কত? চ্যুতি ডেল্টা সমান সমান হবে এই বড় কোণটা থেকে এই ছোট কোণটা বাদ। তার মানে বি ও এন ড্যাশ মাইনাস সি ও এন ড্যাশ। বি ও এন ড্যাশ মানে কত ছিল? বি ও এন ড্যাশ মানে ছিল আর মাইনাস সি ও এন ড্যাশ মানে হলো আই। তার মানে আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় সেক্ষেত্রে কৌণিক চ্যুতির মান হবে প্রতিসরণ কোণ মাইনাস আপতন কোণ। ঠিক আছে, তাহলে এই দুটো আরেকবার বলে নিই। আলোক রশ্মির লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে কৌণিক চ্যুতি আই মাইনাস আর
ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে কৌণিক চ্যুতির মান হবে r মাইনাস i। এবার জেনে নেব লম্ব আপতনের ক্ষেত্রে এই কৌণিক চ্যুতির মান কিরকম হবে। লম্ব আপতন মানে আমরা যদি mnটাকে বিভেদ তল ভাবি, এটাকে যদি যে কোনো লঘু বা ঘন প্রথম মাধ্যম, এটাকে যদি দ্বিতীয় মাধ্যম ভাবি, তাহলে এক্ষেত্রে আলোকরশ্মি কিন্তু এই বরাবর আপতিত হবে। আবার এই বরাবরই আমরা জানি অভিলম্ব, এই যে এখনো ডট ডট দিয়ে রেখে দিয়েছি, মনে করলাম n ও n' একটা অভিলম্ব, তাহলে লম্ব আপতন মানে আলোকরশ্মিটা এই বরাবরই আপতিত হলো। আর আমরা জানি আপতিত রশ্মির সাথে অভিলম্বের কোণটাই আপতন কোণ, তার মানে এখানে আপতন কোণের মান কত? একদমই কোনো কোণ নেই, মানে 0 ডিগ্রি। যদি আলোকরশ্মি লম্বভাবে আপতিত হয় প্রতিসরণের সময় সেটা এদিক ওদিক আর বাঁকবে না, সেটা যে পথে এসেছিল ঠিক সেই রকম পথ বরাবরই লম্বভাবেই বেরিয়ে যাবে। তার মানে এক্ষেত্রে প্রতিসরণ কোণের মানও কত? 0 ডিগ্রি। তাহলে একটা আলোকরশ্মি যেইভাবে এসে বিভেদ তলে পড়লো ঠিক সেই পথ ধরেই বেরিয়ে গেল, তার মানে আলোকরশ্মির কিন্তু কোনো রকম কৌণিক চ্যুতি হবে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে লম্ব আপতনের সময় কৌণিক চ্যুতির মান কত হয়। লম্ব আপতনের সময় কৌণিক চ্যুতির মান হয় না, মানে 0 ডিগ্রি। কোনো রকম আলোকরশ্মি তার নিজের অভিমুখ থেকে বিচ্যুতই হয় না, যে অভিমুখে আসছিল সেই অভিমুখ বরাবরই চলে যাবে। এবার বিভিন্ন বর্ণের আলোকরশ্মির ক্ষেত্রে এই চ্যুতির মান কিন্তু আলাদা আলাদা হয়। আমরা জানি বেনিয়া, সহকলা, এই যে 7টা রঙের আলোকরশ্মি, এর মধ্যে বে ফর বেগুনি, এই বেগুনি রঙের আলোর জন্য আলোকরশ্মির চ্যুতি সব থেকে বেশি হয়, আর এই লাল বর্ণের আলোর জন্য আলোকরশ্মির চ্যুতি সব থেকে কম হয়। তার মানে এখানে যদি বেগুনি বর্ণের আলোকরশ্মি এসে পড়ে, যে পথে যাওয়ার কথা ছিল তার থেকে যতটা সম্ভব দূরে সরে যাবে। আর যদি লাল রঙের আলোকরশ্মি এসে পড়ে, যে পথে যাওয়ার কথা ছিল যতটা সম্ভব তার কাছেই থাকবে, ঠিক আছে, চ্যুত হবে সামান্য। তাহলে বেগুনি বর্ণের আলোকরশ্মির চ্যুতি সর্বাধিক, আর লাল বর্ণের আলোকরশ্মির চ্যুতি সব থেকে কম। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রতিসরণের সূত্রাবলী। আলোকরশ্মি একটা মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে আর একটা মাধ্যমে যখন প্রতিসৃত হচ্ছে, সেক্ষেত্রে বিজ্ঞানীরা 2টি সূত্রের উল্লেখ করেছেন। এই প্রতিসরণটা এই সূত্র দুটো মেনেই চলে। প্রথম সূত্রে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে এই যে 2 মাধ্যমের বিভেদ তল, তার উপরে যে লম্বটা অঙ্কন করা হয়েছে যাকে আমরা বলি অভিলম্ব। তাহলে আপতিত রশ্মি, এই যে আপতিত রশ্মি, ধরো এ ও আপতিত রশ্মি, ও বি, এই যে ও বি প্রতিসৃত রশ্মি, আর আপতন বিন্দুতে আঁকা এই যে অভিলম্ব ও এন, এ ও বি ও এন, এই 3টেই একই সমতলে থাকবে। যে তলে এ ও থাকবে সেই তলেই ও বি থাকবে, সেই তলেই কিন্তু ও এন থাকবে। আর দ্বিতীয় সূত্রে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মাধ্যম দুটো যদি নির্দিষ্ট থাকে, বায়ু আর কাচ নিয়ে কাজ করছি তো বায়ু আর কাচ সেক্ষেত্রে একরকম, বায়ু আর জল নিয়ে কাজ করলে সেক্ষেত্রে কিন্তু আলাদা রকম, জল আর কাচ নিয়ে কাজ করলে সেক্ষেত্রেও আলাদা রকম। তাই মাধ্যম দুটো যদি নির্দিষ্ট রাখা হয় এবং যে বর্ণের কথা আলোচনা করব সেই বর্ণের জন্যই ফিক্সড, বর্ণ পাল্টে গেলে মানটাও পাল্টে যাবে, তাই বলা হচ্ছে নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে। তাহলে নির্দিষ্ট 2টি মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণ যেটা আই, সেই আপতন কোণের সাইন মানে সাইন আই, সাইন মানে তোমরা ত্রিকোণমিতি অঞ্চলে পড়েছো, ত্রিকোণমিতি অধ্যায়ে অঙ্কে, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। লম্ব বাই অতিভুজ সেটাকে আমরা ত্রিকোণমিতিতে সাইন শব্দটা দিয়ে প্রকাশ করি। তাহলে এই যে আপতন কোণের সাইন আর এই যে প্রতিসরণ কোণ, সেই প্রতিসরণ কোণের সাইন মানে সাইন আর, এই সাইন আই আর সাইন আর এই দুটোর যে অনুপাত বা এই দুটোর অনুপাত সাইন আই ইস টু সাইন আর এভাবেও বলতে পারি বা ভাগ হিসাবেও বলতে পারি। এই যে অনুপাতটা সেটা নাকি সবসময় ধ্রুবক হবে। তাহলে 2টি নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মির ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। তার মানে আমরা বলতে পারি সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু ধ্রুবক। সেই ধ্রুবকটাকে আমরা মিউ
এরকম মিউ চিহ্ন দিয়ে প্রকাশ করি। অ্যাকচুয়ালি মিউটা যখন প্রকাশ করা হয় এখানে কোন মাধ্যমের সাপেক্ষে কোন মাধ্যম, মানে যদি প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যম, এটাকে যদি ছবি অনুযায়ী এটাকে তো প্রথম মাধ্যম বলছি, এটাকে দ্বিতীয় মাধ্যম, তাহলে প্রতিসরণকটা হবে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যম। যদি বলি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যম, লেখার নিয়মটা এরকম, ঠিক আছে? তাহলে এই যে সাইন আই বাই সাইন আর তার অনুপাত যেটা হবে সেটাকে আমরা বলছি ধ্রুবক। এই ধ্রুবককে আমরা বলি প্রতিসরাঙ্ক, রিফ্রাক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে? এই যে দ্বিতীয় সূত্রটা প্রতিসরণের, আবিষ্কারকর্তা বিজ্ঞানী স্নেল, সেই স্নেলের নাম অনুসারে এই সূত্রটাকে আমরা স্নেলের সূত্রও বলে থাকি। তাহলে প্রতিসরণের দ্বিতীয় সূত্র মানেই কিন্তু স্নেলের সূত্র। এবার যদি আমরা লম্ব আপতনের কথা বিচার করি, তার মানে আলোক রশ্মি যখন এই অভিলম্ব বরাবরই এসে সেই বরাবরই ওই অভিমুখেই চলে যায়, সেক্ষেত্রে আমরা আগেই দেখলাম আপতন কোণের মান 0, প্রতিসরণ কোণের মানও 0। তার মানে আই ইকুয়াল টু 0 মানে সাইন আই এর মানও 0, আবার আর ইকুয়াল টু 0 মানে সাইন আর এর মানও 0। তাহলে সাইন আই বাই সাইন আর সমান সমান মিউ। এই যে মিউটা তার কিন্তু কোনো মানেই রইল না। তার মানে লম্ব আপতনের ক্ষেত্রে আপতন কোণের সাইন, প্রতিসরণ কোণের সাইন সবই 0, টোটালি বিষয়টা 0 হয়ে গেল। তাই বলা হয় লম্ব আপতনের ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য নয়। খুব ইম্পর্টেন্ট বিষয়, লম্ব আপতনের ক্ষেত্রে প্রতিসরণের দ্বিতীয় সূত্র মানে স্নেলের সূত্র কিন্তু একদমই প্রযোজ্য হয় না। এরপর যেটা জানবো, এই যে আমরা পড়লাম প্রতিসরাঙ্ক মিউ, এই মিউটা দুটি বিষয়ের উপরে নির্ভর করে। প্রথম বিষয়টি হচ্ছে মাধ্যম দ্বয়ের প্রকৃতি, মানে যে মাধ্যম থেকে আলো আর যে মাধ্যমে যাচ্ছে এই দুটো মাধ্যম কোন প্রকৃতির। দুটোই কি জল, না একটা জল একটা কাঁচ, একটা জল একটা বায়ু, বা একটা বায়ু একটা কাঁচ, কি টাইপের মাধ্যম, এই মাধ্যম দুটির প্রকৃতির উপরে মিউ নির্ভর করে। দ্বিতীয়ত নির্ভর করে আলোকের বর্ণ, তার মানে লাল আলো পাঠালে মিউ মানে প্রতিসরাঙ্ক যা হবে, হলুদ আলো পাঠালে কিন্তু তাই হবে না, বেগুনি আলো পাঠালেও তাই হবে না। তার মানে মিউ এর মান মাধ্যম দুটির প্রকৃতি ও আলোকের বর্ণ এই দুটি বিষয়ের উপরেই নির্ভর করে। এবার আমরা জেনে নেব কোন কাচের স্ল্যাব, তার মধ্যে দিয়ে যদি আলোক রশ্মি যায় সেই প্রতিসরণের ক্ষেত্রে রশ্মিটার কৌণিক চ্যুতি কেমন হবে বা পার্শ্ব সরণ হবে কি হবে না সে বিষয়ে আলোচনা করব। এখানে আমি EFGH একটা অংশ দেখিয়েছি, এটা মনে করলাম একটা কাচের স্ল্যাব। এই কাচের স্ল্যাবের উপরে AO পথে আলোক রশ্মি এসে পড়েছে, এটা বায়ু মাধ্যম, এর ভেতরটা কাচের মাধ্যম, আবার বায়ু। আলোক রশ্মি বায়ু থেকে কাচে প্রবেশ করছে, তারপরে আবার কাচ থেকে বায়ুতে বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে AO হলো আপতিত রশ্মি, ও বিন্দুতে একটা অভিলম্ব টানা হয়েছে NON'। এবার আলোক রশ্মি AO পথে এলো, তার মানে বায়ু মাধ্যম থেকে এবার কাচের মাধ্যমে প্রবেশ করছে, তার মানে আলোক রশ্মিটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে। আমরা আগেই বললাম লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আলোক রশ্মি অভিলম্বের কাছে সরে আসে, তার মানে এই পথে চলে যাওয়ার কথা ছিল কিন্তু এই পথে গেল না, আর একটু কাছে সরে এলো, OB পথে গেল। OB পথে গিয়ে আবার B বিন্দুতে আপতিত হলো। এবার আলোক রশ্মি কি করবে, কাছ থেকে বায়ুতে যাবে, মানে ঘন মাধ্যম থেকে এবার আবার লঘু মাধ্যমে যাবে। তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় আলোক রশ্মিটা এই পথে যেতে পারতো, কিন্তু এখন কি হবে, অভিলম্ব থেকে আরো দূরে সরে যাবে, তার মানে BC পথে বেরিয়ে গেল। তাহলে ও বিন্দুর ক্ষেত্রে যদি বিচার করি, AO হচ্ছে আপতিত রশ্মি, OB হচ্ছে প্রতিসৃত রশ্মি। আবার B বিন্দুর ক্ষেত্রে যদি বিচার করি, OB হলো আপতিত রশ্মি আর BC হলো প্রতিসৃত রশ্মি। এবার এই আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে এখানে I1 কোণ তৈরি করেছে, আর এই প্রতিসৃত রশ্মি অভিলম্বের সঙ্গে R1 কোণ তৈরি করেছে। এই যে রশ্মিটা OB রশ্মি, সেটা অভিলম্বের সঙ্গে R2 কোণ তৈরি করেছে, আর এই যে BC রশ্মিটা সেটা অভিলম্বের সঙ্গে I2 কোণ তৈরি করেছে। এবার যদি আমরা ভালো করে O বিন্দু আর B বিন্দুর কথা বিচার করি, তাহলে প্রথমে আলোক রশ্মি আসছে বায়ু থেকে কাচে, তাহলে সেটাকে আমরা লিখব A মিউ G।
বি বিন্দুতে কি হচ্ছে, কাছ থেকে বায়ু, সেখানে আমরা কিভাবে লিখব, জি মিউ এ, এ মিউ জি, জি মিউ এ, এয়ার থেকে গ্লাসে, গ্লাস থেকে এয়ারে। ঠিক আছে, তাহলে ও বিন্দুর ক্ষেত্রে এ মিউ জি মানে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইন। তাহলে এখানে আপতন কোণটা আই, তাহলে সাইন I1, আর প্রতিসরণ কোণটা কি হবে, সাইন R1। একই রকম ভাবে বি বিন্দুতে যদি বিচার করি, সাইন R2 বাই সাইন I2, সাইন ভেতরের কোণটা আগে লিখবো R2 বাই সাইন I2। ঠিক আছে, এবার ভেবে দেখো, বায়ু থেকে কাছে প্রবেশ করার সময় যে প্রতিসরাঙ্ক আর কাছ থেকে বায়ুতে প্রবেশ করার সময় ঠিক দুটো উল্টো ঘটনা, তাই তো? তাহলে আমরা লিখতে পারি এ মিউ জি সমান সমান 1 বাই জি মিউ এ। এ মিউ জির মানটা বসিয়ে দিই, সাইন I1 বাই সাইন R1 সমান সমান 1 বাই, এই যে 1 বাই সাইন R2 বাই সাইন I2। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, বাঁ দিকেরটা যেমন আছে তেমন থাকলো, এদিকে নিচেরটা উপরে চলে যায়, তাই তো নিয়ম অনুযায়ী। তাহলে উপরে চলে গেল সাইন I2, নিচে পড়ে রইল সাইন R2। তাহলে সাইন I1 বাই সাইন R1 সমান সমান সাইন I2 বাই সাইন R2। এবার যদি আমরা এটা লক্ষ্য করি, এখানে ছিল EF, এখানে ছিল GH, এরকম একটা ছিল যেটা হচ্ছে আমাদের কাচের স্ল্যাব। এই স্ল্যাবের ক্ষেত্রে এখানে একটা অভিলম্ব ছিল, এখানে একটা অভিলম্ব ছিল, EF আর GH সমান্তরাল, এখানে একটা লম্ব, এখানে একটা লম্ব, তাহলে এই সরলরেখা দুটো পরস্পর সমান্তরাল। এবার দুটো সরলরেখাকে যদি একটা রশ্মি ছেদ করে, তাহলে এই যে কোণটা উৎপন্ন হয়, এই কোণ দুটো কেমন হবে, পরস্পর সমান হবে। এটার মান যদি এটার মান আমরা লেখা আছে R1, এটার মান লেখা আছে R2, তার মানে R1 সমান সমান হবে R2। তাহলে আমরা বলতে পারি সাইন R1 সমান সাইন R2। এই সমীকরণে তার মানে সাইন R1 সমান সমান সাইন R2। তাহলে নিচের অংশ দুটো বাদ, পড়ে রইল উপরের অংশ দুটো, সাইন I1 সমান সমান সাইন I2। উভয় পাশ থেকে সাইন সাইন মনে মনে বাদ দিয়ে দিলে পড়ে রইল I1 সমান সমান I2। তাহলে যদি আমরা এই ছবিটা একটু লক্ষ্য করি, এই I1 এই I2 এই কোণ দুটো নাকি পরস্পর সমান। এখন প্রশ্ন হলো, এই কোণ দুটো পরস্পর সমান হচ্ছে কি করে? এখানে এই যে EF তলটা আর এই যে GHG তলটা, এই দুটো পরস্পর সমান্তরাল। এই সমান্তরালে এই দুটো অভিলম্ব। এখন একটা আলোক রশ্মি এলো কাচের মধ্যে দিয়ে বেরিয়ে, যে পথ দিয়ে বেরিয়ে গেল, এই প্রথম পথটা অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মিটা যে কোণ করলো, এই প্রতিসৃত রশ্মিটাও অভিলম্বের সঙ্গে ঠিক ততটাই কোণ করলো। এই ঘটনাটা তখনই সম্ভব যখন কিনা এই রশ্মিটা, আপতিত রশ্মিটা আর এই প্রতিসৃত রশ্মিটা পরস্পর সমান্তরাল হবে। এই রশ্মি দুটোকে যদি বাড়িয়ে দেওয়া যেত, তাহলে দেখা যেত এরা পরস্পর সমান্তরাল। তার মানে I1 সমান সমান I2, মানে আমরা বলতে পারি এই যে আপতিত রশ্মি আর প্রতিসৃত রশ্মি পরস্পর সমান্তরাল। তার মানে কাচের স্ল্যাবের মধ্যে দিয়ে যখন আলোক রশ্মি যায়, তখন কিন্তু আলোক রশ্মির কোনো রকম কৌণিক চ্যুতি হয় না, সমান্তরাল ভাবেই যাচ্ছে, মানে কৌণিক কোনো পরিবর্তন হচ্ছে না। কি হচ্ছে যেটা, সেটা হচ্ছে পার্শ্ব সরণ। এইখান দিয়ে যাওয়ার কথা ছিল, না গিয়ে এইখান দিয়ে যাচ্ছে। এই যে অংশটা এইটুকু পরিমাণে হয় পার্শ্ব সরণ, কিন্তু কোনো রকম কৌণিক চ্যুতি কিন্তু হয় না। আর যেটা মনে রাখতে হবে, এইখানে এই যে পার্শ্ব সরণটা ঘটছে, সেই পার্শ্ব সরণটার মান মোটে 3টি বিষয়ের উপরে নির্ভর করে। প্রথমত, যে কাচের স্ল্যাবটা আমরা ব্যবহার করব, সেই কাচের স্ল্যাবটা কতটা চওড়া, কতটা পুরু, মানে স্ল্যাবের বেধ। 2 নম্বর, আলোক রশ্মিটা কতটা কোণে আপতিত হচ্ছে, সেই আপতন কোণ। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে স্ল্যাবের উপাদানের প্রতিসরাঙ্ক। যে স্ল্যাবটা আমরা ব্যবহার করছি সেটা কাচের তৈরি হলেও বিভিন্ন রকম কাচের বিভিন্ন রকম প্রতিসরাঙ্ক হতে পারে। তার মানে আলোক রশ্মির যে পার্শ্ব সরণটা হচ্ছে, যে পথে যাওয়ার কথা ছিল সেই পথে না গিয়ে যে অন্য পথে যাচ্ছে, এই পার্শ্ব সরণের মান 3টি বিষয়ের উপরে নির্ভর করে। নাম্বার 1 স্ল্যাবের বেধ, নাম্বার 2 আপতন কোণ, আর নাম্বার 3 হচ্ছে স্ল্যাবের উপাদানের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, আজকের ভিডিওতে তাহলে এই পর্যন্তই থাকলো। নেক্সট দিন আমরা পড়ব প্রিজমের মধ্যে দিয়ে যখন আলোর প্রতিসরণ হয় সেক্ষেত্রে কি ঘটনা ঘটে।
টেক কেয়ার এভরিওয়ান।